নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার আমি একটি নতুন অনলাইন প্রেডিকশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত। একজন জাতকের প্রেডিকশন। এই প্রেডিকশনটির সূচনাতে যে বিজ্ঞপ্তি আমি দিয়ে থাকি সেই বিজ্ঞপ্তি আরেকবার আওড়াবো। 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রফেশনালি কেউ যদি আমাকে দিয়ে প্রেডিকশন করাতে চান তাহলে সর্বপ্রথম আপনাদের ডিটেলস অর্থাৎ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। যদি মনে হয় ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ মে বি মে নট বি, মানে হতেও পারে সঠিক, নাও হতে পারে, তাহলে দু চোখের ছবি পাঠিয়ে দেবেন। এরকম বড় বড় ভেতরের কালো অংশ যেন দেখা যায়, যাকে আমরা চোখের মনি বলি, কর্নিয়া বলি, হোয়াটএভার যাই বলি। তারপর আমি বললে তবেই আমার ফিসটা ডিপোজিট করবেন। মনে রাখবেন, ফ্রিতে আমি কারোর প্রেডিকশন করি না। ফিস ডিপোজিট করা হয়ে যাবার পর আপনাদের যা যা কোশ্চেন বা কোয়ারিজ আছে এভরিথিং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903 তে পাঠিয়ে দেবেন। এখানে ফোন করবেন না, যা কিছু করবেন টেক্সট করবেন। আমি এমন কোন স্থানে আছি যেখানে দেখা যাচ্ছে নেট নেই বা আমি খুব বিজি আছি, তাই যদি না হয় তাহলে 48 আওয়ার্সের মধ্যে, 48 ঘন্টার মধ্যে পরিপূর্ণ গোপনীয়তার সাথে প্রেডিকশনটি করে আমি ইউটিউবে পাবলিশ করব। ইউটিউবে যে পাবলিশ করব পরিপূর্ণ গোপনীয়তার সাথে, এবং সেই লিঙ্কটি যেই হোয়াটসঅ্যাপ থেকে আমাকে প্রেডিকশন করতে বলা হয়েছে সেই হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেব। যখনই আপনারা লিঙ্কটি পাবেন তখনই সেটাকে সেভ বা ডাউনলোড করে নেবেন। আপনাদের প্রেডিকশনটি অত্যন্ত মূল্যবান প্রেডিকশন, সেটিকে সুরক্ষিত এবং সংরক্ষিত করার দায়িত্ব কিন্তু আপনাদের। এমন অনেকে আছেন যারা চেম্বারে এসে আমার কাছে প্রেডিকশন করাতে চান। তাদেরকে জানিয়ে রাখি যে আমার বুকিং নাম্বার বা অফিস নাম্বার 7003055489। আবার বলছি 7003055489। সকাল 10টা থেকে দুপুর 2টোর মধ্যে এই নাম্বারটাতে ফোন করবেন। আমার অফিসের মানুষজন ধরবে। এই ফোন পিক আপ কিন্তু আমি করব না। তাদের কাছে নিজেদের নামটা নথিভুক্ত করাবেন এবং আপনার নিকটবর্তী যে চেম্বার সেই চেম্বারে যথা সময়ে যথা দিনে এসে আমার কাছে প্রেডিকশন করাবেন। এ প্রসঙ্গে আমি জানিয়ে রাখি যে আমার যে ফেসবুক অ্যাকাউন্টটা রয়েছে এটা পুরোপুরি কিন্তু আমার স্টুডেন্টদের জন্য, এটা কিন্তু বাইরের কোনো মানুষের জন্য নয়। তাই জন্য আপনারা কোনো মতেই কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না। আর তোমরা যারা যারা আমার স্টুডেন্ট, আমাকে যারা যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছ, তার আগে কিন্তু অবশ্যই জানাবে, স্যার আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম। তা না হলে আমার হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্ট, আমি অনেক সময় বুঝতে পারি না এ আমার সত্যি সত্যি স্টুডেন্ট না। আপনাদেরকে বারংবার ধরে বলছি, আপনারা অনেকে আমাকে ভীষণ শ্রদ্ধা করেন, ভালোবাসেন, সম্মান করেন, কিন্তু এই ফেসবুকটা কেবলমাত্র আমার স্টুডেন্টদের জন্য। এবং স্টুডেন্টদের মধ্যেও যাদেরকে মনে হবে আমার যে এরা আমার ফেসবুকের পরিবারের সদস্য হতে পারে, তাদেরকেই কিন্তু আমি গ্রহণ করব। আমার যদি ফেসবুকটা দেখা যায় তাহলে সেখানে বোধহয় 15 না 20 জন মাত্র এখন পর্যন্ত আমার পরিবারের সদস্য হয়ে রয়েছে। তার কারণ সকলকে কিন্তু আমি এন্ট্রি দেব না, এটা মাথায় রাখার প্রয়োজন আছে। আমার দু একটি কথা বলি। 1 মে আমার একটি সাইকেল প্রতিযোগিতা ছিল। তা অনেকে আশা করেছিল যে স্যার তো ভগবান, অলৌকিক শক্তিধারী, সুতরাং স্যার কখনো পরাজিত হতে পারেন না, হারতে পারেন না। মনে রাখা দরকার যে আমার কোনো সাইকেল ছিল না। ছোট্ট করে বলিনি, তারপর আমি প্রেডিকশনটা করব। আমার অনেক হাজার হাজার স্টুডেন্টদের একটা কৌতূহল রয়েছে।
আমি যখন ঠিক করলাম যে আমি 1 মে সাইকেল প্রতিযোগিতায় অংশগ্রহণ করব, তখন আমি একটা নতুন সাইকেল কিনলাম। আগেকার দিনের যে ওই হিরো রেলে এই সাইকেলগুলো ছিল, ওরকম ধরনের একটা সাইকেল, সাইকেলের নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। সেটাকে চেন দিয়ে আমি আমার গাড়ির গ্যারেজের মধ্যে বেঁধে রেখেছি। এখন আমি ঠিক করেছিলাম শুধু প্রতিযোগিতার জন্য একটা সাইকেল আমি কিনবো না, বেকার বেকার, কেননা সাইকেলের দাম এখন অনেক। তাহলে এমন একটা সাইকেল আমি কিনবো যেটা নতুন সাইকেল হবে, কেননা তার আগে আমি সাইকেল চালাতে জানতাম কিন্তু সাইকেল আমার ছিল না, যেহেতু আমার গাড়ি রয়েছে। তো এমন একটা সাইকেল কিনবো যেটা করে আমি বাজারও করতে যেতে পারবো, যেটা করে আমি দেখা গেল ছোটখাটো ডিস্টেন্স রয়েছে সেইটা মেনটেন করতে পারবো, দেখা গেল টুক করে দোকান থেকে একটা জিনিস কিনে নিয়ে আসতে হবে সেটাও করতে পারবো। সমস্ত কাজের ব্যবহারের জন্য সাইকেলটা কিনেছিলাম। আপনারা যারা যারা আমাকে চেনেন অনেকেই হয়তো জানেন না, কোনো অলৌকিকতা ফলৌকিকতা নয়, আমি কিন্তু খুব ভালো একজন স্পোর্টসম্যান ছিলাম। এটা আমি নিজে বলছি এই কারণের জন্যই, তার কারণ আমার সার্টিফিকেট কিন্তু সেই কথাই বলছে। আমি যেমন কলকাতা ফার্স্ট ডিভিশনে ক্রিকেট খেলেছিলাম, বা আমি যে কোনো ক্ষেত্রে বক্সিং এর ক্ষেত্রে বা সাইক্লিং বলুন, বা আমি সাঁতার কাটাটা জানি না, তাছাড়া সমস্ত কিছু কিন্তু আমি খুব দক্ষ ছিলাম একটা সময়। আপনারা যদি ভাবেন যে স্যার সাইকেলের যে প্রতিযোগিতা, সেখানে হয়তো দেখা গেল যে ওই 42 জন অংশগ্রহণ করেছিল, ওই বুড়ো হাবড়ারা সবাই এমনি সাইকেল চালিয়েছে তা নয়, কিন্তু সেখানে আমি ছাড়া আর বোধহয় 2-3 জন ছাড়া প্রায় প্রত্যেকেই কিন্তু ওই রেসিং সাইকেল ব্যবহার করেছিল, এবং তারা সবাই কিন্তু প্রফেশনাল ছিল। মানে এমন নয় চলো এমনি আজকে একটা লুঙ্গি পরে সাইকেল প্রতিযোগিতা, সাইকেল প্রতিযোগিতাটা কিন্তু সাইকেল প্রতিযোগিতার মতন হয়েছিল। এবং সেখানে অংশগ্রহণ করার জন্য আমি বোধহয় লাস্ট প্রায় 20-25 দিন অক্লান্ত পরিশ্রম করেছিলাম সাইকেলটাকে নিয়ে। আমার ড্রব্যাক যেটা ছিল সেটা হচ্ছে সাইকেলটা কিন্তু রেসিং সাইকেল ছিল না, ফার্স্ট। আর সেকেন্ড আরেকটা জিনিস যেটা হয়েছিল যে 1 মে সাইকেল প্রতিযোগিতা হয়েছিল এবং রক্তদান শিবির হয়েছিল। সাইকেল প্রতিযোগিতা হতে দেরি হচ্ছিল যেহেতু, এবং সেই দিনকে কিন্তু বোধহয় 44 না 47 ডিগ্রি তাপমাত্রা চলে এসেছিল, এটাও ভুলে যাবেন না। যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তারা সবাই এটাকে ফেস করেছিল, তাই এটা বড় কথা নয়। কিন্তু যেহেতু দেরি হচ্ছিল, তখন আমার মনে হয়েছিল সাইকেল যে প্রতিযোগিতা হবে তারপর কিন্তু আমি টায়ার্ড হয়ে যাব, আমি জানতাম, তার কারণ এটা আমার অভ্যেসের মধ্যে ছিল না। আর তাই জন্যই কিন্তু আমি মনে করেছিলাম প্রথমে রক্তটা দিয়ে নিই। আমি প্রথমে কিন্তু রক্ত দিয়ে নিয়েছিলাম। রক্ত দেওয়ার 1.5 ঘন্টাও নয়, বোধহয় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই আমি 20 কিলোমিটার সাইকেল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম, যেটা আইনত বিরুদ্ধ প্রায় বলতে গেলে। এবং আমি আবার বলছি, আমার অনেক স্টুডেন্ট, অনেক ইয়ং ছাত্র রয়েছে, তারা ভাবে স্যার সাইকেল প্রতিযোগিতা, তা নয়। কিন্তু আমাকে দেখে কতটা বোঝা যায় আমি জানি না। একটা সময় আমি দুর্দান্ত স্পোর্টসম্যান ছিলাম, আমি প্রফেশনালি কিন্তু সেই লাইনটাকে চুজ করতে পারতাম। আমি ডেইলি জিম করতে যেতাম, সমস্ত কিছু। এইটা কিন্তু আমার অনেক স্টুডেন্ট জানে। অনেক স্টুডেন্ট জানার ফলে কি হয়েছে, কেউ কেউ কিন্তু তারা যদিও আমার স্টুডেন্ট আমি বলি না, তারা আমার কাছে প্রেডিকশন করেছিল, ঠিক আছে। অনেকে কিন্তু ফোন কেটে বলেও ছিল কোনো কিছুই হলো না, তাই জন্য এখন অ্যাস্ট্রোলজি করছেন। একজন অ্যাস্ট্রোলজার হতে গেলে ভালো গান গাইতে পারবে না, একজন অ্যাস্ট্রোলজার হতে গেলে ভালো কবিতা লিখতে পারবে না, একজন অ্যাস্ট্রোলজার হতে গেলে ভালো ক্রিকেটার হওয়া যাবে না, স্পোর্টসম্যান হওয়া যাবে না, কোনো জায়গায় কিন্তু এটা লেখা নেই। যাই হোক, তাতে আমি কোনো কিছু মনে করিনি, কেননা আমি তো এই সমস্ত কথাকে মূল্যই দিই না, আপনারা সবাই জানেন। কিন্তু সেই দিনকে এই প্রতিযোগিতায়, 1 মের প্রতিযোগিতায় যারা যারা অংশগ্রহণ করেছিল, আমি বয়সকে কোনো ফ্যাক্টর বোধ করি না, তার কারণ আমি যেভাবে লাইভ লিড করি
একটা ইয়ং ছেলেরা পর্যন্ত মানে আজকালকার যুবা সমাজ সেরকম ভাবে লাইফ লিড করে না। আমি একদম পিওরেস্ট সুস্থ। আমি আমার মানে কি বলবো, বংশ পরম্পরায় কিন্তু সুগার রোগের আক্রান্ত, কিন্তু এইটা আমার কাছে কোনো ম্যাটার করে না। আমি প্রতিদিন 8 লিটার জল খাই, এইটা তাই জন্য আমার কোনো ব্যাপারই মনে হয় এগুলো। যাই হোক, আলটিমেট প্রবলেমটা হয়ে গেল কি, রেসিং সাইকেল এবং এমনি সাইকেলের মধ্যে আমি আবার বলছি কোনো এক্সকিউজ আমি দিচ্ছি না। তার কারণ 27 সেকেন্ড বোধহয় আমি পেছনে ছিলাম, প্রথমের চাইতে দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম। কিন্তু আমি তা বলে বলছি না যে আমি একদম জাতীয় চ্যাম্পিয়ন হয়ে যেতে পারবো, তা নয়। কিন্তু আমার ওইখানে সেদিনকে যে মানে টোটাল যুব সমাজ 40 জন 42 জন মানে কি বলবো যুব সমাজের প্রতিনিধি যারা সাইক্লিং করছিল, আমি একমাত্র বয়স্ক মানুষ ছিলাম। আবার বলছি, বয়সটা বড় কথা নয়, আমি সেকেন্ড পজিশন পেয়েছিলাম কিন্তু আমার সাইকেলটার জন্য। এখান থেকে একটা জিনিস কিন্তু মারাত্মক শিক্ষা লাভ করা যায়, সেই প্রতিযোগিতায় আমার আসল হাতিয়ারটা কে ছিল? সাইকেল ছিল। কিন্তু সেটাকে পরিচালিত করছিলাম আমি। আমার যতই পাওয়ার থাকুক, আমার যতই কসরত থাকুক, আমার যতই এই ব্যাপারে আমি দক্ষ হই না কেন, যদি আমার যে বাহনটা যার উপর নির্ভর করে আমি চলছি, যেমন যারা মানে আমি পড়াশোনা যারা করে তাদের ক্ষেত্রে এই যে অস্ত্র বলা যেতে পারে, বাহন বলা যেতে পারে, বা ধারক মানে বাহক, সমস্ত কিছু যেটাকে অগ্রগতির দিকে নিয়ে যাবে, যেমন ব্রেন, যেমন শরীর, যেমন মস্তিষ্ক ইমপ্লিমেন্ট করা, সেরকম এই ক্ষেত্রে কিন্তু এই প্রতিযোগিতার ক্ষেত্রে কিন্তু সাইকেলটা হয়ে দাঁড়িয়েছিল। সেটা আলটিমেট, কিন্তু আমি একবারও বলবো না সে আমায় সাথ দিচ্ছিল না, তার যতটুকু ক্ষমতা ছিল সে আমায় সাথ দিয়েছিল। কিন্তু আলটিমেট যে কোনো কারণেই হোক, আমি তার উপর আমার সিট কভার লাগানো ছিল না, এটাও একটা প্রবলেম হচ্ছিল। গরম কোনোদিনই আমার কোনো প্রবলেম হয় না, এটা সবাই জানে। শীতেও আমার কোনো ব্যাপার নয়, গরমেও কোনো ব্যাপার নয়, কেননা আমি একদম ফুটপাত থেকে উঠে আসা একজন মানুষ। ভিখারি আমি কোনোদিনই ছিলাম না। আমার পিতা মাতা আমাকে যত্ন করে লালন পালন করার পর আমার স্ট্রাগল পিরিয়ডে আমি নিজে লড়াই করব এই মানসিকতা আমার ছিল। সেক্ষেত্রে পরাজিত হতে হতে আমি একদম ফুটপাতে চলে গিয়েছিলাম। সেখান থেকেও মানে ফাইট ব্যাক করা আমার জীবনের গল্প ছিল, জীবনের ইতিহাস অনেকেই জানেন। তাই জন্য আমার যেটা মনে হয়, আমি একজন করে তো উত্তর দিতে পারবো না, তাই জন্য জানিয়ে রাখি, আমার যেটা মনে হয় যে এই প্রতিযোগিতায় দুটো জিনিস আমি নেগেটিভ করেছি। এক, প্রতিযোগিতার জন্য মানে মূল যেটি ছিল সাইকেল, সেটি রেসিং সাইকেল ছিল না। তার চাইতেও বড় প্রবলেম মানে নেগেটিভ যে আমি ব্যবহারিক প্রয়োগটা করেছি, যেটা আমার করা উচিত ছিল না, তা হচ্ছে আমি কিন্তু তার আগে রক্ত দিয়ে সাইকেলটা চালাচ্ছিলাম। আমার মনে হয় এই দুটো রেকটিফাই করলে আমি এর পরের বছর আবার রেকটিফাই করব, এবং এর পরের বছর ডেফিনিট ভাবে, এইবার আমি সেকেন্ড হয়ে গেছি, 27 সেকেন্ড কম ছিল, আমি ডেফিনিট ভাবে জিতব। আমি জীবনের সবসময় সফলতাকে বিশ্বাস করিনি, যেটাকে বিশ্বাস করেছি। আর আমি জীবনে কখনো 2 নম্বর 3 নম্বর বা পার্টিসিপেট করলাম, হ্যাঁ, স্পোর্টসম্যান স্পিরিট, এইগুলোকে আমি বিন্দুমাত্র মানি না। সফল একজনই হয়, যেতে একজনই। তো তাই জন্য যে কোনো কারণের জন্যই হোক, সেকেন্ড হয়ে গেলেও আমার এই প্রবলেমগুলো কিন্তু আমাকে সেকেন্ড করলো। কারণ সমালোচনা করা তো প্রয়োজন, কারণ আমার সবকিছু করার পরেও দমের কোনো কষ্ট হয়নি, শারীরিক কোনো প্রবলেম হয়নি, কোনো কিছু প্রবলেম হয়নি। কিন্তু তবুও আমার যেটা মনে হয় যে রক্ত দেওয়ার 1 ঘন্টা 1.5 ঘন্টা পরেই সাইক্লিং করা উচিত ছিল না। আর সাইক্লিং যখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি, তখন কিন্তু সেটা কখনো নর্মাল যে সাইকেল হয় সেই সাইকেল ব্যবহার করা উচিত ছিল না, রেসিং সাইকেল ব্যবহার করা উচিত ছিল। কিনতে না পারলে কারোর কাছ থেকে জোগাড় করা প্রয়োজন ছিল। জোগাড় আমি চেষ্টা করলে হয়তো পারতাম, কিন্তু এই দিকটা আমি কখনো ভেবে দেখিনি। আমার যেটা মনে হয়, এই দুটো দিক যদি সঠিক হতো, এইটাকে কিন্তু আপনারা মানে আমার সেকেন্ড হওয়ার কারণ হিসেবে বা সেকেন্ড হওয়ার এক্সকিউজ হিসেবে ধরবেন না।
এই দুটো জায়গা যদি ঠিক থাকতো তাহলে প্রথম যিনি হয়েছেন 22 বছরের একটি ছেলে, তার চাইতে মিনিমাম 1-2 মিনিট আগে কিন্তু আমি একদম গন্তব্যস্থল যেটা এন্ড ছিল সেই গন্তব্যস্থলে পৌঁছতে পারতাম। আমি জাস্ট স্ক্রুটিনি করেছি, আত্মসমালোচনা করেছি সেকেন্ড হওয়ার কারণ কি সেই জন্য। এটা সকলকেই জানালাম, যারা যারা সাইক্লিং প্রতিযোগিতা শুনেছিলেন তার সেকেন্ড হয়ে গেল এটা ভেবেছিলেন। আর আরেকটা কথা বলি, আমি যদি ফুটবল খেলতে যাই, আমি যদি ক্রিকেট খেলতে যাই, আমি যে বক্সিং লড়তে যাই, আমি সাইক্লিং করতে চাই, এই যে স্যার ঈশ্বর ফালতু এই সমস্ত চিন্তা ভাবনা করাটা ঠিক নয়। যাই হোক, আমি এটা ক্ল্যারিফাই করে দিলাম যে কিছু কিছু জিনিস আমার বোধহয় ভুল হয়েছিল, সেগুলোকে রেকটিফাই যদি আমি করে নিতাম তাহলে শুধু প্রথম হতাম তা নয়, অনেকটা আগেই হয়তো আমি পৌঁছতে পারতাম। আমি এখনো বলছি, পরিশেষে যেটা বলে শেষ করব, আমি একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার। আপনারা সবাই আমাকে ভগবান তুল্য অমুক তমুক অনেক কিছু ভাবেন, কিন্তু আমার যদি ব্যাকগ্রাউন্ড দেখা যায় তাহলে আমি কিন্তু মারাত্মক সলিড একজন স্পোর্টসম্যান ছিলাম, আজও আছি বলতে এখন সেরকম ভাবে হাঁটা হয় না, দৌড়ানো হয় না, কিন্তু কোনো দমের কষ্ট বা গরমে গরম, এটা যারা যারা আমাকে চেনেন তারা সবাই জানেন, এইগুলো কোনোদিন আমার কোনো কিছু ফ্যাক্টরি নয়। হ্যাঁ, দমের কষ্ট হচ্ছে, যন্ত্রণা, এইগুলো আমার কাছে কোনো কিছু ম্যাটার করে না। সেকেন্ড হওয়ার পেছনে এই দোষগুলো দায়ী, সেটাই শুধু বললাম। আবার বলি, 7003055489 আমার অফিস নাম্বার, আমার বুকিং নাম্বার। সকাল 10টা থেকে দুপুর 2টোর মধ্যে তারাই ফোন করবেন যারা চেম্বারে এসে আমার কাছে প্রেডিকশন করাতে চান। যারা যারা আমার কাছে চেম্বারে এসে প্রেডিকশন করিয়েছেন, প্রেডিকশন করার পর মনে হয়েছে কোনো কারণে, আমি সবাইকে রেমেডি দিই না, কিন্তু যাদেরকে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই এর কথা বলি তাদেরকে ঘটিবাটি বিক্রি করে হলেও কিন্তু রেমেডি অ্যাপ্লাই করতে বলি। যাদের যাদের মনে হয়েছে স্যারের কথা ঠিক নয়, পরবর্তীকালে সেকেন্ড টাইম আবার অ্যাটেম্প নিচ্ছেন আমার কাছে আসার জন্য, আসবেন না, জোতাবো, বাইরে বের করবেন। আমি যে কোনো একজন জাতক বা জাতিকা, তার 10 বছর হোক বা 60 বছর হোক বা 70 বছর হোক বা 80 বছর হোক, সেকেন্ড টাইম কখনো কিন্তু কাউকে চান্স দিই না। সেকেন্ড টাইম কখনো কিন্তু আমি আর তাদেরকে আমার চেম্বারে আসতে দিই না। যদি প্রথমবার মনে হয়ে থাকে দূর এই সুমন্ত এর রেমেডি না নেওয়াই ভালো, তাহলে দরকার নেই। আর তারপরে যখন আবার প্রবলেম, আবার 3 মাস পর ফিরে আসছি, আসবেন না, তাড়িয়ে দেব, কিস্তি মারবো। কেননা আপনারা চেম্বারে দেখেইছেন আমি কি ধরনের আমার উগ্রতা, এবং আমার ঘাট ধরে কতজনকে তাড়িয়েছি, প্রায় মারার জায়গায় চলে গেছি, এরকম আপনারা দেখেছেন। তাই যারা যারা আমাকে আমার কাছে আমার কথা রাখেননি বা আমার কথার মর্যাদা দেননি, তারা সেকেন্ড টাইম আর কখনো কিন্তু আমার চেম্বারে, আমার দরবারে কখনো আসবেন না। জন্মছকটি যদি এই জাতকের লক্ষ্য করা যায়, তাহলে এই জাতকের কিন্তু সিংহ রাশি এবং সিংহ লগ্ন। 1 নম্বর ঘরে চন্দ্র, 2 নম্বর ঘরে নেপচুন প্লুটো, 3 নম্বর ঘরে শনি বুধ, 4 নম্বর ঘরে কেতু, 5 নম্বর ঘরে শুক্র এবং বৃহস্পতি, 6 নম্বর ঘরে মঙ্গল, 7 নম্বর ঘরে রবি, 8 নম্বর 9 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 10 নম্বর ঘরে রাহু, 11 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 12 নম্বর ঘরে ইউরেনাস। আর স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি যদি লক্ষ্য করা যায়, তাহলে 1 নম্বর ঘরে চন্দ্র এবং প্লুটো, 2 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 3 নম্বর ঘরে বুধ এবং মঙ্গল, 4 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 5 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 6 নম্বর ঘরে শুক্র এবং কেতু, 7 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 8 নম্বর ঘরে রবি, 9 নম্বর ঘরে বৃহস্পতি, 10 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 11 নম্বর ঘরে ইউরেনাস এবং নেপচুন, আর 12 নম্বর ঘরে কিন্তু রাহু এবং শনি। প্রথমেই আমি যেটা লক্ষ্য করতে পারছি যে তুমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে কাজ করতে, এখন ওয়েস্ট বেঙ্গলের বাইরে কাজ করতে ভালোই চলছিল, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে তুমি কোনো কাজ পেয়েছো, এবং এই যে তুমি কাজ পেয়েছো, কাজ পাওয়ার সাথে সাথেই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে ভালো কোম্পানিতে তুমি কাজ করতে, সেই কাজটি ছেড়ে তুমি ওয়েস্ট বেঙ্গলে কাজটি করতে চলে এসেছো।
এখন এই যে তোমার সিদ্ধান্ত নেওয়া যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে কাজ করছিলাম, দূর করবো না, আমি ওয়েস্ট বেঙ্গলের ভেতরেই কাজ করবো, তুমি তো ছেড়ে ওয়েস্ট বেঙ্গলের যে কাজটি সেই কাজটিতে জয়েন করার জন্য চলে এসেছো। তার মানে সিদ্ধান্তটা তুমি করে ফেলেছো, সিদ্ধান্তটা তুমি নিয়ে ফেলেছো। তাহলে তারপর তোমার কি মনে হয়েছে যে 1500 টাকা দিলাম, 1500 টাকা ডিপোজিট করলাম, এবং সুমন্তজি চৌধুরী একটা পাতাখোর, সুমন্তজি চৌধুরী একটা মানে বটবৃক্ষের নিচে আতস কাজ নিয়ে বসে থাকা অ্যাস্ট্রোলজার, হ্যাঁ দেখুন তো এইবার আমার উন্নতি কেমন আছে। তোমার কি তাই মনে হয় যে আমি কি সেই ধরনের অ্যাস্ট্রোলজার যে তুমি তোমার সিদ্ধান্ত সবকিছু নিয়ে নিয়েছো? এমন মানে আমি ওইখানে যাবো এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি তাও নয়, তুমি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে ভালো কোম্পানিতে কাজ করতে সেই কাজটা তুমি ছেড়ে দিয়েছো, একদম রিজাইন দিয়ে দিয়েছো, করবো না, রিজাইন দিয়ে চলে এসছো। চলে আসার পর এখন তোমার মানে যে কেউ বলুক বা তুমি দেখো যাই হোক, তুমি স্যার আমার প্রেডিকশনটা করে দেখুন তো আমার এখন কেমন সিচুয়েশন, এই কাজটা কেমন চলবে না চলবে। তার মানে আমি বসে রয়েছি ভিক্ষার বাটি নিয়ে, তুমি করে অনলাইনে 1500 টাকা দিয়ে দেবে আর 1500 টাকা ভিক্ষা দিয়ে দেবে, আর আমি তখন বলবো শোন বেটা দারুণ চলবে, এই চলবে ওই চলবে, সমস্ত কিছু বলবো, তাই তো? আমি যদি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার হই তাহলে সারা পৃথিবীর মানুষ আমাকে স্যার বলে ডাকে, গুরু বলে মানে, টিচার, পথ প্রদর্শক বলে মানে। কিসের জন্য? তার কারণ আমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারছি না। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির কাজটা কি? আমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারছি না। আমি একটা কাজ করতাম, ভালো কোম্পানিতে কাজ করতাম, ওখানে আমি টোটো কোম্পানি করতাম না, ভালো কোম্পানিতে কাজ করতাম, স্যালারিটা কিন্তু বেশ ভালো পেতাম, তার চাইতেও একটা ভালো অপরচুনিটি পশ্চিমবাংলার মধ্যে এসছে বলে আমি মনে করছি। তাহলে এই মুহূর্তে একবার স্যারের কাছে হ্যাঁ একবার প্রেডিকশন করে জেনে নেওয়া প্রয়োজন যে আলটিমেট যে সিদ্ধান্তটা আমি গ্রহণ করতে চলেছি সেই সিদ্ধান্তটা আমি সঠিক গ্রহণ করছি কি করছি না। ঠিক বললাম না ভুল বললাম? তা না করে আচ্ছা 1500 টাকা 1500 টাকা স্যার আমি এই করছি, মানে মুখে বলছি স্যার আর ভাবছি ভিখারি, 1500 টাকা দিয়ে দিলাম হয়ে গেল, তাই তো? তাই মনে করছিস তো বেটা তুই? কত বড় ভুল সিদ্ধান্ত গ্রহণ তুমি করেছো বাবা। তুমি পরবর্তীকালে বুঝতে পারবে তোমার জীবন মানে এই যে জীবনটা চলছে, তুমি ভাবছো সামনেটা একদম ফুল দিয়ে বিছানো রাস্তা, শুধু কণ্টকাকীর্ণ নয়, তোমার জীবনটা ওলট পালট করে দেবার জন্য এই একটা ভুল সিদ্ধান্ত দায়ী। আজকের দিনে এটা চ্যালেঞ্জ বা 100% শিওর, বা যদি না হয় তাহলে এই করবে, এগুলো বহুবার বলেছি, কারোর বাবার ক্ষমতা হয়নি, তোমারও হবে না। কিন্তু সবচেয়ে আমার খারাপ লাগছে এটা ভেবে যে তুমি যে স্বপ্নটা নিয়ে, আকাঙ্ক্ষাটা নিয়ে, বাসনাটা নিয়ে, কামনাটা নিয়ে এই সিদ্ধান্তটা গ্রহণ করলে, এই সিদ্ধান্ত গ্রহণের ফলে তোমার জীবনে কালবৈশাখী নয়, কিন্তু কালবৈশাখী ঝড় মানে এলো চলে গেল কাট করে, তা নয়, এমন একটা ঝড় উঠবে সেই ঝড়টা কিন্তু থামতে চাইবে না। কালবৈশাখীর চাইতেও মারাত্মক ক্ষণস্থায়ী ঝড় নয়, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তুমি আজকের দিনে এই যে কাজটা ছেড়ে চলে এসেছো, তুমি যদি নতুন কাজে জয়েন করে থাকো, আমি তোমার ছকের মধ্যে দেখতে পাচ্ছি নতুন কাজে তুমি জয়েন করেছো, যদি জয়েন করে থাকো তাহলে ডেফিনিট ভাবে সেই কাজে প্রথম থেকেই অ্যাডজাস্ট তোমার হচ্ছে না, এটা আমি লক্ষ্য করতে পারছি। স্যালারি ভালো বা চাকচিক্য ভালো বা ফাঁক করে প্রচুর মেয়ে হয়তো তোমাকে সাপোর্ট করবে, স্যার স্যার বলবে, হ্যাঁ তোমাকে মানে চায় গিয়ে দিতে পারে, তাদের সান্নিধ্য লাভ করতে পারো, ঢুকলেই একটা নীল পালিশের গন্ধ, ঢুকলেই এসির টনটন করছে ঠান্ডা, বাইরে যে 47 ডিগ্রি বুঝতে পারছি না,
কিন্তু আলটিমেট তুমি দেখবে যে সব দিক দিয়ে ডিস্টারবেন্স ক্রিয়েট হচ্ছে তোমার এই কাজে, সব দিক দিয়ে ডিস্টারবেন্স। তুমি যদি কাজে ঢুকে থাকো, অনেক স্বপ্ন নিয়ে ঢুকেছো, তো ঢোকার পরে যখন তুমি এই প্রবলেমটা ফেস করছো, এইবার তোমার মনে হয়েছে তাহলে এই আমি তো পেছন দিকে মানে ব্রিজটা উড়িয়ে দিয়ে চলে এসেছি মানে আলেকজান্ডারের মতন, আর আমার ওই রাজত্বে যাওয়ার জায়গা নেই, তাহলে এইবার আমার কি হবে, এইখানে তো টিকতে পারছি না। আর তাই জন্যই তখন মনে হলো দূর এনাকে দিয়ে একবার জেনে নি সামনের জীবনটা কেমন হবে। সামনের জীবন ওরকম ভাবে জানা যায় না। আজকের দিনে আমার কর্ম সামনেটাকে তৈরি করে, আজকের দিনে আমার সঠিক সিদ্ধান্ত সামনেটাকে মজবুত করে, আজকের দিনের আমার যে দৃষ্টিভঙ্গি সামনেটাকে স্বচ্ছ করে। এই যে মারাত্মক রকমের ভুল ইমপ্লিমেন্টেশন, ভুল সিদ্ধান্ত গ্রহণ তোমার ভবিষ্যৎটাকে তছনছ করে দেবে অন্তত কয়েক বছরের জন্য, এটা ডেফিনিট ভাবে আমি লক্ষ্য করতে পারছি। প্রত্যেকটা প্রেডিকশনে একই কথা বলতে আমার ভালো লাগে না, কিন্তু তবুও বলছি ওয়েস্ট বেঙ্গলে তোমার স্ট্রং প্রেমিকা আছে, একদম মানে প্রেমিকা বলতে একদম স্বামী স্ত্রীর মতন সম্পর্ক, বিবাহ করবই নিশ্চিত, এরকম একটা স্ট্রং রিলেশনশিপ রয়েছে। সে বলেছে চলে এসো চলে এসো। যখন ওয়েস্ট বেঙ্গলে কোনো কাজ পেয়েছো, কোনো দিক না তাকিয়ে বাবা মায়ের মায়া, সন্তান স্নেহ, চলে আয় চলে আয় চলে আয় চলে আয়, তাই না? এই ভুল জিনিসগুলো, এই হাতছানি, এই কাজ, আমি যদি আমার যদি সন্তান হতো, গরুর বাচ্চা আর বাঘের বাচ্চার মধ্যে পার্থক্য কি? গরুর যখন বাছুরকে জলের মধ্যে নামানো হয়, তখন গরুও সাথে নেমে জিভ চাটতে চাটতে তাকে দেখে বাছুরটা ডুবে যাচ্ছে না তো। এটা হচ্ছে গরুর নিয়ম, তুমি ভালো মতন অবজার্ভ করবে, বাচ্চাটা ডুবে যাচ্ছে না তো, সারাক্ষণ ধরে কিন্তু তাকে প্রোটেক্ট করে। আর বাঘ তার বাচ্চাকে জলের মধ্যে ফেলে দেয়, খাবি খায় খাবি খায় খাবি খায়, বাঘ কিছুতেই তোলে না। তার ফলে সার্ভাইভের জন্যই কিন্তু সে তার ভেতরটা স্ট্যামিনাটা স্ট্রং হয়ে যায়, এবং যখন দেখছে এই বাবা আমি ডুবে যাচ্ছি, তখন অটোমেটিকলি সে নিজের ইচ্ছাতেই কিন্তু বেড়ে ওঠে। তাই জন্যই বাঘ বাঘ হয়, গরু গরু হয়। এটা জাস্ট এক্সাম্পল বললাম, তার মধ্যে তার মানে ভেবো না যে গরু খারাপ আর বাঘ ভালো, বলছি না। স্ট্যামিনার দিক দিয়ে, হিংস্রতার দিক দিয়ে, আমার একজন পাওয়ার এবং পাওয়ারলেসের মধ্যে দিয়ে, মানসিকতার মধ্যে দিয়ে, দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে পার্থক্যটা এখানেই হয়ে যায়। তাহলে বাবা মা সন্তান স্নেহে ডাকলেন, আমি যদি পিতা হতাম বা আমি যদি বাবা হতাম, তোমার কি বলতাম, এসে পরে একবার চেক করে যা সঠিক মতন কিনা, বা আমি নিজে গিয়ে একবার চেক করতাম যে কোম্পানিটা ঠিক আছে কিনা, ভেতরের মানুষজন ঠিক আছে কিনা। আমি প্রথমেই কখনো কাজটা ছেড়ে একদম চলে আসতে বলতাম না, পেছন দিকটাকে একদম ধ্বংস করে দিয়ে চলে আসতে বলতাম না। আর আমি আবার বলছি, আমি প্রচুর 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 এবং প্রচুর ভালোবাসার মানুষ দেখেছি, রিয়েল ভালোবাসার মানুষ, সেটা পুরুষ হোক নারী হোক, কখনো নিজের কাছে ডাকে না। যাকে ভালোবাসো তাকে উঠতে দাও, ছেড়ে দাও। যদি সারাদিন সে আকাশে ঘোরার পর রাত্রিবেলায় আবার ফিরে আসে, তাহলে বুঝবে সে তোমারই ছিল। আর যদি ফিরে না আসে, তাহলে মনে রাখবে সে কোনোদিন তোমার ছিল না। জোর করে কখনো আমিত্ব স্থাপন করা যায় না। রিয়েল ভালোবাসা সবসময় বলে তুমি তোমার মতন এগিয়ে যাও, আমি তোমার সাথে আছি। রিয়েল ভালোবাসা কখনো বলে না সবকিছু ছেড়ে আমার কাছে চলে আসো, আমার সারাক্ষণ ধরে দেহ গরম হয়ে যাচ্ছে, সারাক্ষণ ধরে এই ইনস্টাগ্রাম দেখে আর ফেসবুক দেখে, হোয়াটসঅ্যাপ দেখে আর ইউটিউব দেখে আর টুইটার দেখে দেখে আমাকে তুমি তৃপ্ত করো, কখনো বলে না, কখনো বলে না। রিয়েল ভালোবাসা মিলনে যাহাকে কাছে পাই, বিরহে তাকে নিখিলের মধ্যে ব্যক্ত করে দিই, কত বড় কথা। তাহলে এক্ষেত্রেও আমি তোমার প্রেমিকাকে নিয়ে বিন্দুমাত্র কোনো মানে ইন্টারেস্ট নেই আমার,
কিন্তু তার প্রয়োগটাও তোমার জীবনে ভুল প্রয়োগ হয়ে গেল, এটা লক্ষ্য করতে পারছি। তোমার বাবা মায়ের সন্তান স্নেহ এইবার বাড়িতে বসে থাকবে, যত খুশি সন্তান স্নেহ তারা যেন দেখান। তোমার এই কাজটা চলে যাবে, ফাইনাল ডিসিশন। তোমার এই কাজটা কিছু দিনের মধ্যেই চলে যাবে এবং তুমি 2024 সালে আর কাজ পাবে না। যদি কাজ পাও, লাঠি নিয়ে আমার চেম্বারে এসে আমাকে পেঁদিয়ে দিয়ে যাবে, এতটুকু বললাম। তুমি 10,000 টাকার কাজ পাবে না, তুমি 5,000 টাকার কাজ পাবে না, চ্যালেঞ্জ। তুমি এই কাজটা চলে যাবার পর 2024 সালে কোনো কাজ পাবে না, 2025 সালে কোনো কাজ পাবে না, 2026 সালে 9 এপ্রিলের পর তোমার কাজ পাওয়ার সুযোগ আছে। তুমি যদি সেটাকে অ্যাচিভ করতে পারো তাহলে আবার কাজ পাবে। কিন্তু মনে রেখো যে তুমি যে 2026 এর 9 এপ্রিলের পর যে কাজটি তুমি পাবে, আবার ওয়েস্ট বেঙ্গলের থেকে বাইরে পাবে, মানে নিজের চেষ্টায় পাবে, মানে পাবেই বসে রইলাম তা নয়। যদি তুমি চেষ্টা করো তাহলে যে কাজটি তুমি পাবে, তুমি যদি চেষ্টা করো তাহলে যে কাজটি পাবে সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে পাবে, সেখান থেকে আরো বাইরে চলে যাওয়ার জায়গা, অর্থাৎ বিদেশেও কর্মের জায়গা আমি লক্ষ্য করতে পারছি। তুমি একটা জিনিস খুব ভালো মতো লক্ষ্য করবে, এই ক্ষেত্রে কাউকে আমি দোষ দিই না, আমি নিজের জীবন দিয়ে বুঝেছি। গিভ অ্যান্ড টেক পলিসিতে দুনিয়া চলে। এই সমাজকে তুমি যা দেবে, সমাজ তোমাকে তার বিনিময়ে কিছু দেবে। তুমি গাছ কেটে গাছকে কষ্ট দিয়েছো, তাই আজকে রোদে তেতে পুড়ে স্ম্যাশ হয়ে যাচ্ছ। তুমি মানুষের সাথে ভালো ব্যবহার করবে, মানুষ তোমাকে ভালো ব্যবহার দেবে। গিভ অ্যান্ড টেক পলিসিতে দুনিয়া চলে। তুমি ভালো কাজ করতে বা নানান রকম ভাবে তুমি তোমার প্রেমিকাকে সাপোর্ট দিতে, একদম তাকে একদম মানে ভালোবাসার বলয়ের মধ্যে রেখে দিয়েছিলে, সে তোমাকে দলপুতুল হয়ে ভালোবাসা বিলাতো। এই কাজটি যখন চলে যাবে, তারপর 1 মাস, 6 মাস, 1 বছর যখন তুমি কাজ পাবে না, কোনো ঝগড়া হবে না, কোনো মারামারি হবে না, কোনো কথা কাটাকাটি হবে না, একদম নির্লিপ্ত ভাবে এই প্রেমিকাটি তোমাকে ছেড়ে চলে যাবে বা তোমার থেকে সেপারেট হয়ে যাবে, বা বলবে দেখো তুমি তো কোনো কাজ করো না, বাবা আমার পাত্র দেখেছে, আমাকে বিয়ে করতে হচ্ছে। এমন কিছু ভাবে এই সম্পর্কটা শেষ হয়ে যাবে, যেখানে কেউ কাউকে কোনো রকমের ব্লেম দিতে পারবে না। এই ঝগড়া করেছে, মারপিট করেছে, আমি এর আগেও অনেক প্রেডিকশন করেছি যেখানে দেখা গেছে মারপিট ঝাড়পিট বা তৃতীয় ব্যক্তির আগমন। এক্ষেত্রে তা হবে না। এই ক্ষেত্রে কিন্তু অটোমেটিকলি তুমি বলবে চলে যাও, চলে যাও, সে বলবে ভালো থেকো, আমাকে আমার মতন থাকতে দাও। এটা পরিষ্কার কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। যেমন তোমার কিন্তু বিবাহের যার সাথে বিবাহ হবে, নন বেঙ্গলি মেয়ে সেই মেয়েটি হবে, আমি দেখতে পাচ্ছি। কর্মস্থানে পরিচয় হবে, কর্মস্থানেই প্রেম হবে, এবং এই যে তুমি লোহা হয়ে পড়ে রয়েছো, এবার 1.5 বছর, 2 বছর, 2.5 বছর যে ধাক্কা মার 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 মার, এই যে ইস্পাতে রূপান্তরিত হবে, তারপর তুমি বুঝতে পারবে মায়ের স্নেহ, মা বাবার যে সন্তান স্নেহ, বা প্রেমিকার আমার কাছে চলে এসো না, চলে এসো না, এইগুলো কতটা মূল্যহীন, কতটা মরিচিকা তুল্য, এটা তুমি নিজেই বুঝতে পারবে। সুতরাং সেই প্রেমটা কিন্তু অত্যন্ত কঠোর হবে, বাস্তববাদী হবে, এবং ছোট্ট স্বল্প পরিসরে প্রেম হয়ে কিন্তু নন বেঙ্গলি মেয়ের সাথে তোমার বিবাহ হবে। সেই মেয়েটির নাম নয় কে দিয়ে হবে, নয় এল দিয়ে হবে, নয় সি দিয়ে হবে, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। ভীষণ এক্সট্রিমলি সরি টু সে, আমি একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার। সাইন্টিফিক মানে রিয়েলিটি, পিউরিটি, অ্যাকুরেসি। আমি তোমাকে আনন্দ দেওয়ার জন্য প্রেডিকশন করছি না, তাই জানিয়ে রাখি, কাজটি চলে যাবার পর মারাত্মক একটা খারাপ সময় তোমার জীবনে আসবে, মারাত্মক। সব দিক দিয়ে মনে হবে যেন আমাকে কেউ যেন আঁকড়ে ধরছে, নেগেটিভিটি আঁকড়ে ধরছে, অনেক কিছু হারিয়ে ফেলবে তুমি, আমি কিন্তু লক্ষ্য করতে পারছি।
এবং বাড়িতে বয়স্ক মানুষের, বাড়ি বা আত্মীয়দের মধ্যে বয়স্ক মানুষ, একাধিক মানুষের মৃত্যু হবে, আমি কিন্তু সেটা লক্ষ্য করতে পারছি। মায়ের কথায় তুমি মারাত্মক আঘাত পাবে। যত দিন যাবে মা হয়তো যন্ত্রণা থেকে, কষ্ট থেকে, ছেলেটা কর্মহীন হয়ে ঘরের মধ্যে বসে রয়েছে বলেই কথা বলবে, কিন্তু দেখবে যেন মানে বিষ মাখানো তীরের মতন তোমার হৃদয় গিয়ে সেইগুলো আটকাবে। তখন মনে হবে যে মায়ের কথা, বাবার কথায়, মা বাবা হচ্ছে ঈশ্বর বলতে তারাই, যন্ত্রণা থেকেই হয়তো বলবেন, মা বলবেন, কিন্তু তীরের বিষ, তীর যেগুলো হয় সেই তীরের মতন হৃদয়কে তোমার গাঁদবে, তুমি নিজেই কিন্তু লক্ষ্য করতে পারবে। মামার বাড়ি, মাসির বাড়ির কথা শুনে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে যেও না, তাতে আরো ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে যাবার জায়গা আমি লক্ষ্য করতে পারছি। মারাত্মক ডিপ্রেশন তোমার বেড়ে যাবে এই কারণের জন্যই, তোমার যারা ক্লোজ ফ্রেন্ড, তোমার যারা কাছের মানুষ, এই সময় তাদের চরম উন্নতি তুমি লক্ষ্য করতে পারবে। এ না, আমার এই বন্ধু এইখানে চাকরি পেল, এ বিদেশে চাকরি পেয়ে গেল, একটা মারাত্মক চাকরি পেল, মারাত্মক চাকরি, এরকম ধরনের কিন্তু বন্ধুদের মারাত্মক উন্নতি বা স্বাবলম্বী বা চাকরি পাওয়ার জায়গা, আমি কিন্তু মানে এর ফলে তোমার ডিপ্রেশন কিন্তু আরো বেড়ে যাবে। বাট আমি যেটা লক্ষ্য করতে পারছি, এই সময় বন্ধুরা তোমাকে প্রভূত সাহায্য করবে, মানসিকভাবে তোমাকে সাহায্য করবে, এটা আমি দেখতে পাচ্ছি। আত্মীয় স্বজন মানে পরিবারের মধ্যে কাছের মানুষ, এর মধ্যে পিএনপিসি, পাড়া পড়শি পিএনপিসি কিন্তু শুরু হয়ে যাবে, মানে পরনিন্দা পরচর্চা তোমাকে নিয়ে। আরে বসে আছিস কেন, কাজকর্ম করিস না কেন, তোর ওই বন্ধুটা কত ভালো কাজ পেয়ে গেল, এমন কিছু বলবে যেটা তোমার মানসিক ভাবে তোমাকে মারাত্মক ধাক্কা দেবে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এবং 2026 এর 9 এপ্রিলের আগে তুমি মাথা কুটে মরে গেলেও, মাথা কুটাই বলায় বা তুমি যদি মানে হাদরাও, তুমি যদি ঝাঁপাও, লাফাও, হ্যাঁ, তুমি কোটি কোটি টাকা ঈশ্বরের পাই গিয়ে তোমাকে আমি ছুতো বেঁধে আসো, এই করো, চরম জাগ্রত মন্দির সেখানে গিয়ে পুজো দিয়ে আসো, আমি আজকের দিনে তুমি লিখে রেখো ডায়েরিতে, 2026 এর 9 এপ্রিল, 24, 25, 26, প্রায় 2 বছর ধরে নাও, তুমি কোনো মতেই 10,000 টাকার, এমনকি 5,000 টাকার একটা কাজ পাবে না, লিখে রেখো। আমি আবার বলছি, 2026 এর 9 এপ্রিলের পর তোমার কর্মের জায়গা রয়েছে, অটোমেটিকলি কর্ম আসবে না, তুমি যদি নিজেকে প্রস্তুত করতে পারো তবেই কর্ম পাবে। দেখা গেল আমি পশ্চিমবাংলার বাইরে কোনো কাজে আমি ফর্ম ফিল আপই করলাম না বা আমি যোগাযোগই করলাম না, তাহলে পাবে না, পশ্চিমবাংলায় কিন্তু তুমি কাজ পাবে না। এই যে সময়টা ব্রেন রিলেটেড সমস্যা হবে, চেস্ট রিলেটেড সমস্যা হবে, লিভার রিলেটেড সমস্যা হবে, মানসিক রোগগ্রস্ত হয়ে যাওয়ার জায়গা লক্ষ্য করতে পারছি। পরিশেষে একটা কথাই বলবো বাবা, জীবনে কোনো কিছুকে নেগেটিভ ভাবে নিও না। এই যে 2 বছরের যে জার্নি তোমার শুরু হবে, এই 2 বছরে তুমি জেনে যাবে যে রিয়েলিটি কাকে বলে। তুমি জেনে যাবে আমার যখন খিদে পাচ্ছে তখন আমার পরিবারের সবার খিদে পায় না, আমি যে কষ্টটা পাচ্ছি সবাই সেটা বুঝতে পারবে না। প্রত্যেকটা মানুষ নিজের দায়িত্ব সেটাকে পালন করার জন্যই যে পৃথিবীতে আসে, প্রত্যেকটা মানুষ যে একক সেটা তুমি বুঝতে পারবে। শনি ট্রানজিট হওয়ার জন্য মারাত্মক যে আঘাত তোমার এই 2 বছর ধরে হবে, সেটা লোহার উপর ইস্পাতে, লোহার উপর লোহা দিয়েই আঘাত, ঠাং ঠাং ঠাং। এবং 9 এপ্রিল 2026 এর পর তুমি একটা ইস্পাতে রূপান্তরিত হবে। তুমি যদি বলো 2026 এর 9 এপ্রিলের আগে আমার কাজ চাই, আমি আপনার কাছে যাব, রেমেডি নেব, কোনো মূল্য নেই। রেমেডি আমি যাকে তাকে দিই না, রেমেডি বিক্রি করার জন্য অ্যাস্ট্রোলজার হিসেবে আমার জন্ম হয়নি, যার প্রয়োজন তাকেই দিই। আর পরিষ্কার এই জায়গাটায় কারোর বাবার ক্ষমতা নেই, কোনো স্পিরিচুয়ালিটির ক্ষমতা নেই, কোন রকমের মানে কি বলবো, মানে অলৌকিকতার ক্ষমতা নেই, কোনো বিজ্ঞানের ক্ষমতা নেই। এই যে 2 বছর তোমাকে 5,000 টাকার একটা চাকরির সংযোগ ক্রিয়েট করে দেয়, ইটস মাই চ্যালেঞ্জ, এটা আমার চ্যালেঞ্জ রইল, এটা কোনো মতেই কিন্তু সম্ভব নয়। আজকের মতন এইটুকুই, নমস্কার।